আস্তে আস্তে বাবা আমার পা দুটো ফাঁক করে তার শাবলের মতো লম্বা কলা আমার সোনার ভেতরে ঢুকিয়ে দিল। আমি ব্যথায় উফ আহ করে চিৎকার করতে লাগলাম। তখন বাবা আমার মুখ চেপে কানে কানে বলল, চিৎকার করিস না, তোর মা ঘুম থেকে জেগে যাবে। আমার নাম যোগেন্দ্র রায়, বয়স 44, আমার স্ত্রী প্রণিকা রায়, বয়স 38, আর আমাদের 2 মেয়ে। বড় মেয়ে নন্দিতা আর ছোট মেয়ে নন্দিনীকে নিয়ে আমার সংসার। আমাদের বাড়ি কেরানীগঞ্জ। সেদিন দুর্গাপূজার অষ্টমী। বউ ও মেয়েদের নিয়ে ঠাকুর দেখতে গিয়ে ভিড়ে চিড়েচ্যাপ্টা হয়ে গেলাম। ফেরার পথে অনেক কষ্টে একটা রিক্সা পেলাম, তাতেই 4 জনে বসলাম। রিক্সাওয়ালা বলল, বাবু 10টা টাকা বেশি দেবেন। রাজি হয়ে গেলাম। নন্দিনী আগেই ওর মায়ের কোলে উঠে বসল, ফলে নন্দিনী আমার কোলে বসল। একটু এগোনোর পর আমার অস্বস্তি হতে লাগল। নন্দিতার সদ্য ভারী হয়ে আসা নধর বর্তুল পাছার স্পর্শ শরীরের মধ্যে শিহরণ সৃষ্টি করতে থাকল। কলাটা অবাধ্যের মতো শক্ত হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে পড়তে চেষ্টা করল। নেহাত আন্ডার প্যান্টটা ছিল তাই রক্ষে। বলে রাখা ভালো, বছরখানেক হলো থাইরয়েডের কারণে প্রণিকার শরীর ভালো যাচ্ছিল না, ফলে আমাদের দেহের খেলা প্রায় বন্ধ হয়ে এসেছিল। তবু আমি মনকে শাসন করতে চেষ্টা করলাম। এমন সময় রিক্সাটা খারাপ রাস্তায় পড়ে ঝাঁকুনি দিতে থাকল। প্রথমটায় একটা বড় গচ্চায় রিক্সাটা পড়তেই ঝাঁকুনির চোটে নন্দিতা লাফিয়ে উঠে আবার আমার কোলে এসে পড়ল। ফলে নন্দিতার পাছাটা আমার শক্ত হয়ে থাকা কলাটার সঙ্গে ধাক্কা খেল। নন্দিতা চকিতে একবার ঘাট ঘুরিয়ে আমাকে দেখে নড়েচড়ে ঠিক হয়ে বসল, কিন্তু ঝাঁকুনির নড়াচড়ায় আমার কলা নন্দিতার পাছায় ক্রমাগত ঘষা খেতে লাগল। মনে হলো ওটা বুঝি প্যান্ট ফুডে বেরিয়ে আসবে। আবার একটা বড় ঝাঁকুনি, এবার কলাটা সরাসরি নন্দিতার পাছার ফাঁকটায় ধাক্কা দিল। নন্দিতা বলল, বাবা আমি পড়ে যাচ্ছি, আমাকে এক হাতে ধরো। আমি হ্যাঁ ধরছি বলে এক হাতে রিক্সার হাতলটা ধরলাম, অন্য হাতে ওর কোমরটা জড়িয়ে ওকে আমার কোলে চেপে বসিয়ে নিলাম। সরু নরম কোমর, মোলায়েম পাছার স্পর্শে আমার ইচ্ছে করছিল এক ঠাপে কলাটা ঢুকিয়ে দেই। পরক্ষণেই মনকে শাসন করলাম, ছিছি কি সব ভাবছি। তারপর আরও কিছুক্ষণ ঝাঁকুনি খেতে খেতে এগিয়ে চললাম। অনিচ্ছা সত্ত্বেও 2-1 হাতটা নন্দিতার বুকের নিচের দিকে ঠেকে গেল। ভেতরে ব্রা থাকায় স্পর্শটা না পেলেও বেশ অনেকটা জায়গা নিয়ে থর দিয়ে উঠেছে জিনিসটা, সেটা বুঝতে পারলাম। আমি একটা কুচিন্তার ঘোরে ডুবেছিলাম। বাবা ছাড়ো, বাড়ি এসে গেছে। নন্দিতার স্বরে চমকে উঠলাম। কুচিন্তার অবসান হল। খাওয়া দাওয়া শেষ হলে প্রণিকা যথারীতি 2 নন্দিতাকে নিয়ে বড় ঘরে, আর আমি ছোট ঘরে শুয়ে পড়লাম। তারপর কটা দিন নিয়ম মাফিক কেটে গেল। শুধু বড় মেয়ের সাথে দেখা হলে সে রাতের ঘটনাটা মনে খচচ করছিল। লক্ষ্মীপূজার পরদিন বউ যথারীতি বাপের বাড়ি রওনা হল। এবার শুধু ছোট মেয়েকে নিয়ে গেল, কারণ বড় মেয়ের মাধ্যমিকের পড়া কামাই করা চলবে না। আমার শ্বশুর বাড়ি ঘটা করে কালী পুজো হয়, তাই প্রতি বছর এই দিন কুড়ি বউ বাপের বাড়ি অধিষ্ঠিত হয়। আমি কোর্টে কাজ করি, এই সময়টা আমারও ছুটি থাকে, তাই কোনো অসুবিধা হয় না। বউ চলে যাবার পর বিকালের দিকে আকাশটা মেঘলা করে এলো। আমি বললাম, আজ আর রান্না বান্না করতে ইচ্ছে করছে না, রুটি তরকারি কিনে আনি, কি বলিস? নন্দিতা বলল, হ্যাঁ বাবা, সেই ভালো, ডিম তরকারি আনবে কিন্তু। সন্ধ্যার পর ঘণ্টাখানেক আড্ডা মেরে রুটি তরকারি কিনে বাড়ি এলাম। খানিকটা পরেই হুডমুড করে বৃষ্টি শুরু হলো, সঙ্গে বজ্রপাত। একটা বই পড়ছিলাম, ঘড়ির দিকে তাকালাম, প্রায় 10টা বাজে। নন্দিতাকে বললাম, নন্দিতা খাওয়া দাওয়া শেষ করে নে, আকাশের অবস্থা ভালো না। খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ব ভাবছি, এমন সময় নন্দিতা বলল, বাবা আজ তুমি বড় ঘরে শোবে, না হলে আমার ভয় করবে, যা বাজ পড়ছে। আমি বললাম, ঠিক আছে, ভয় কি, আমি থাকবো তোর সঙ্গে। ছোট ঘরের জানলা দরজা বন্ধ করে বড় ঘরে এসে শুলাম। নন্দিতা এটো বাসনগুলো গুছিয়ে রেখে সদর দরজা বন্ধ করে এসে অন্য পাশটায় আমার দিকে পেছন ফিরে কাত হয়ে শুল। হঠাৎ খুব কাছে একটা বজ্রপাত হল। নন্দিতা বলে উঠল, বাবা ভীষণ ভয় করছে, কাছে সরে এসো। আমার মাথায় সেই মুহূর্তে অষ্টমীর রাতের ঘটনাটা খেলে গেল। আমি ওকে কোলের কাছে টেনে নিলাম, আবার সেই নরম স্পর্শ, মাথায় রক্ত চড়ে গেল। নন্দিতাকে বেষ্টন করে একটা হাত রাখলাম ওর বুকে। আহ, কি নরম মোলায়েম অনুভূতি! আগের দিন ব্রা থাকায় এই মোলায়েম স্পর্শটা পাওয়া যায়নি। মুহূর্তের মধ্যে কলাটা খাড়া হয়ে ওর পাছাতে ধাক্কা দিল। নন্দিতা বোধহয় খানিকটা ভয়ে, খানিকটা আকস্মিকতায় চুপ করে থাকল। আমি কান জ্ঞান শূন্য হয়ে মুঠো করে ধরলাম নন্দিতার সদ্য উত্থিত কচি ডাব। নন্দিতা এবার লজ্জিত স্বরে বলল, আহ বাবা, কি করছো?
ছাড়ো। আমি ওর নিষেধ কানেই নিলাম না, উল্টে ওর দিকে ঝুঁকে ওর ঠোঁটে আলতো করে একটা চুমু দিলাম। তারপর আরও কয়েকটা ওর গালে, কপালে, কানের লতিতে। নন্দিতা এবার থরথর করে কাঁপতে কাঁপতে ভাঙা ভাঙা গলায় বলল, বাবা প্লিজ ছেড়ে দাও, ভয় করছে। আমি বললাম, এই বোকা মেয়ে, ভয় কি, আমি তো রয়েছি। নন্দিতা আমার চোখে চোখ রেখে বলল, যা লজ্জা করে না বুঝি। আমি তখন স্থান কাল পাত্র জ্ঞান রহিত ওকে বুকে জড়িয়ে ধরে বললাম, আমার কাছে আবার তোর কিসের লজ্জা? নন্দিতা বলল, জানি না, যাও, বলে আমার বুকে আলতো করে কিল মারল। আমি ওর মাথায় হাত বুলিয়ে, লক্ষ্মী সোনা মা, আমার তোকে খুব আদর করব বলে একটা ডাব কাপিং করে ধরলাম। নন্দিতা ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে চোখ বুজে কাঠ হয়ে পড়ে রইল। আমি আঙুল দিয়ে ডাবের বোটার উপর সুড়সুড়ি দিলাম। দেখলাম ওটা শক্ত হয়ে ফুলে উঠেছে, তার মানে নন্দিতা গরম হয়েছে। এখন লজ্জাটা একটু কাটিয়ে দিতে পারলেই কচি সোনাটা আমার হাতের মুঠোয়। লক্ষ্য স্থির করে, এই নন্দিতা, সোনা মা আমার, তাকা তাকা আমার দিকে বলতে নন্দিতা চোখ খুলল। আমি ওর চোখে চোখ রেখে ওর ঠোঁটে আলতো করে চুমু খেলাম, বললাম, তুই জানিস আমি কিভাবে তোকে আদর করব? নন্দিতা আমার গলা জড়িয়ে ধরে নিচু স্বরে বলল, জানি। আমি অবাক হবার ভান করে বললাম, জানিস? তাহলে বলো কিভাবে আদর করব? নন্দিতা আদুরে গলায় বলল, লজ্জা করছে। আমি বললাম, দূর বোকা মেয়ে, লজ্জার কি আছে, দেখি তুই ঠিক জানিস কিনা। নন্দিতা এবার নিজের জ্ঞান জাহির করার জন্য আমার ফাঁদে পা দিল। এই তো এখন বুকে হাত দিচ্ছ, একটু পরে তোমার ওটা আমার ওখানে ঢুকিয়ে দেবে। আমি বললাম, এই তো অনেক জেনেছিস, কিন্তু জানলি কি করে? আমার প্রশ্নে নন্দিতা একটু অপ্রস্তুতে পড়ে গেল, অনুযোগের সুরে বলল, বারে আমি জানব কি করে, রিয়া একদিন বলেছিল তাই। আমি নন্দিতাকে সহজ করার জন্য বললাম, রিয়া কে? নন্দিতা বলল, স্কুলে আমাদের সাথে পড়ে। আমি বললাম, রিয়া কি বলেছে তোকে? নন্দিতা বলতে শুরু করল, রিয়া একদিন কথায় কথায় বলছিল ছেলেরা মেয়েদের বুক খামচায়, ওখানে ঢোকায়, তাতে নাকি ওদের খুব আরাম হয়। আমি তখন রিয়াকে জিজ্ঞাসা করেছিলাম, তুই অতশত জানলি কি করে? তখন রিয়া বলেছিল ওর বাবা নাকি প্রায় ওকে ওইভাবে আদর করে। আমি এবার নন্দিতাকে বললাম, তাহলে আমিও তোকে রিয়ার বাবার মতো করে আদর করি? নন্দিতা আমার বুকে মুখ লুকিয়ে সলজ্জ স্বরে বলল, জানি না, যাও। আমি এই সুযোগে ওর পিঠের দিকে জামার চেনটা নামিয়ে ন্যাংটা হাত বুলাতে বুলাতে জিজ্ঞাসা করলাম, তুই কিভাবে বুঝলি আমি তোকে রিয়ার বাবার মতো আদর করব? আমার আসল উদ্দেশ্য ছিল ওকে বেশি করে কথা বলার সুযোগ দিয়ে সহজ করা আর ওর বুক, পিঠ, উরুতে সুটসুড়ি দিয়ে ওকে উত্তেজিত করা। নন্দিতা বলল, সেদিন ঠাকুর দেখে আসার সময় তোমার ওটা শক্ত হয়ে আমার পেছনে ধাক্কা দিচ্ছিল, আমি তখনই বুঝতে পেরেছিলাম তুমি আমাকে আদর করতে চাইছ। ওরে বদমাস! আমার ছোট্ট সোনাটা সব বুঝতে পারে বলে ওর পাছাতে হাত বোলাতে লাগলাম। নন্দিতা আমার কোলের কাছে আরো ঘেঁষে এলো। ওর আত্মসমর্পণের ভঙ্গিতে খুশি হয়ে ওর জামাটা খুলে নামিয়ে দিলাম। নন্দিতা বিশেষ বাধা দিল না। আবছা আলোতে ওর নিটোল ফর্সা ডাব দুটো উদ্ভাসিত হল, হাত নিষ্পিস করতে লাগলো ডাবগুলো টেপার জন্য। খুব ইচ্ছা করছিল ও দুটো মুঠো করে ধরে পা ফাঁক করে এক ঠাপ দিয়ে কচি সোনাটা ফাটাতে, কিন্তু নিজেকে সংযত করলাম, ভালো করে গরম না করে ঢোকালে মেয়েটার খুব ব্যথা লাগবে সোনা ফাটানোর সময়, তাহলে পরে আর দিতে চাইবে না। তাই ওকে পুরো উত্তেজিত করার জন্য বললাম, কি সুন্দর তোর ডাব দুটো। তারপর মুখটা নামিয়ে একটা চুপচুপ করে চুষতে লাগলাম, অন্যটা আলতো করে টিপে চললাম, কখনো নিপিলটা 2 আঙুলের ফাঁকে নিয়ে পিষে দিতে থাকলাম। নন্দিতা এবার ইস করে সিসকি দিয়ে ঘন ঘন শ্বাস ছাড়তে লাগল। বুঝলাম ও উত্তেজিত হচ্ছে। আমি এবার মুখটা ঘুষতে ঘুষতে নিচের দিকে নামতে থাকলাম। ডাক থেকে পেট হয়ে তলপেটে এসে ইলাস্টিক দেওয়া প্যান্টির ভেতর আঙ্গুল গলিয়ে একটা টান দিতেই নন্দিতা দুহাতে আমার হাতটা চেপে ধরল। আমি বললাম, এই বোকা মেয়ে ল্যাংটো না হলে ঢোকাব কি করে? বলে নন্দিতার হাত সরিয়ে প্যান্টিটা পা গলিয়ে বের করে নিলাম। ন্যাংটা তলপেটে একটা আঙুল দিয়ে বিলি কাটতে কাটতে আঙুলটা চালিয়ে দিলাম দুপায়ের ফাঁকে। বাহ, বেশ ফিরফিরে বাল গজিয়েছে। আঙুলটা আরও একটু নিচের দিকে নামাতেই আঠা আঠা ভিজে সোনার স্পর্শ পেতেই বুঝলাম মেয়ে আমার রেডি। নন্দিতা দৈহিকভাবে রেডি হলেও সম্পর্কের বাধাটা সহজ করার জন্য বললাম, এই নন্দিতা, অমন চুপ মেরে গেলি কেন? বল রিয়া আর কি বলেছে?
নন্দিতা ছোট্ট করে উত্তর দিল, আর কি বলবে? আমি বললাম, ওর বাবা যখন ওকে আদর করে তখন ওর কেমন লাগে বলেনি? নন্দিতা বলল, হ্যাঁ বলেছে, প্রথমটা নাকি খুব লাগে। আমি মানসিকভাবে নন্দিতাকে আশ্বস্ত করলাম, না রে মা, খুব লাগে না, একটু লাগে ঠিকই, তবে আরাম অনেক বেশি লাগে। এ নিয়ে তুই একদম ভাববি না, দেখবি খুব আরাম পাবি। নন্দিতা আমার কথায় আশ্বস্ত হলেও বলল, বাবা আমার ভয় করছে, তোমার ওটা ভীষণ বড়, যদি ফেটে যায়। আমি প্রসঙ্গটা পরিবর্তন করার জন্য বললাম, আমার কোনটা ভীষণ বড়, নাম বল। নন্দিতা লজ্জা পেয়ে বলল, জানি না, যাও। বেশ, আমারটার নাম না হয় জানিস না, কিন্তু তোর কি ফেটে যাবার ভয় পাচ্ছিস সেটা বল। বারে পেচ্ছাপের জায়গাটা, ওখানেই তো ঢোকায়, নন্দিতা বিজ্ঞের মতো বলল। আমি বললাম, মোটেও পেচ্ছাপের জায়গায় ঢোকায় না, তুই জানিস না। নন্দিতা একটু অবাক হয়ে বলল, কিন্তু রিয়া যে বলল ওর বাবা প্রায়ই ওর শো, বলে থেমে গেল। আমি বললাম, এইবার ঠিক হয়েছে, কি হোল থামলি কেন, বলো ওই জায়গাটাকে কি বলে। নন্দিতা এইবার বোধহয় আমার মতলবটা বুঝতে পারল যে তার বাবা তাকে খেলাচ্ছে আর না খেলে ছাড়বে না, তাই পুরোপুরি আত্মসমর্পণ করল। আমার বুকে মুখ লুকিয়ে বলল, সোনা বলে। ব্যাস, আমার মাথায় যে আগুনটা ধিকি ধিকি জ্বলছিল সেটা দপ করে জ্বলে উঠল। আমি দুহাতে ওর নরম ছলকে ওঠা পাছাটা খামচে ধরে আমার ঠাটিয়ে ওঠা কলাটা ওর দু পায়ের ফাঁকে গুজে দিলাম। তারপর পাছা থেকে হাত সরিয়ে একটা হাত চালিয়ে দিলাম দু পায়ের ফাঁকে, 2-4 বার আলতো করে মুঠো করে ধরলাম সোনাটা, কোটোটা হাতে ঠেকতেই আঙুল দিয়ে নাড়তে লাগলাম। নন্দিতা উহ আহ করতে করতে পাটা ফাঁক করে দিল। আমি এই সুযোগে ওর ছড়ান দু পায়ের ফাঁকে হাঁটু গেড়ে বসে ওর পা দুটো ভাঁজ করে উপরে তুললাম। নাইট ল্যাম্পের আবছা আলোয় নন্দিতার নিটোল সাদা তালশাসের মতো ফোলা সোনাটা ফুলের মতো ফুটে উঠল। অরমিতা কুমারী সোনা, তাই সোনার ঠোঁট দুটো সামান্য ফাঁক হলেও আন্দাজে কলা ঢোকান যাবে না। এটা বুঝতে পেরে আমি 2 আঙ্গুলের সাহায্যে সে দুটো আরও একটু ফাঁক করে কলার মাথাটা আলতো করে ফাঁকে রেখে সামান্য ঠেলা দিলাম। দুজনেরই প্রচুর কামড় নির্গত হতে থাকায় সংযোগস্থলটা বেশ পেছল ছিল, ফলে মুন্ডির সরু অংশটা পিছলে ঢুকে গেল। নন্দিতা আবার উহ আহ আওয়াজ করে পা দুটো আরও একটু তুলে ধরল। আমি বললাম, মাম্মি, পা দুটো এভাবেই তুলে রাখ, বলে ওর বুকে ঝুঁকে এলাম। নন্দিতার মনে ব্যথার আশঙ্কাটা তখনও ছিল, তাই বাবার গরম কলার ছোঁয়া পেয়ে চোখ বুজে কাঠ হয়েছিল। আমি ওর বুকে বুক মিশিয়ে আলতো করে ঠোঁটে ঠোঁট রাখতেই নন্দিতা চোখ খুলল। আমার হাসি হাসি মুখটা দেখে বোধ হয় ভাবল ঢোকানোর কাজটা শেষ হয়ে গেছে, ভালো ভালোই, তাই দুহাতে আমার গলাটা জড়িয়ে বলল, বাবা ঢুকে গেছে? আমি ওর অজ্ঞতায় খুশি হলাম, বললাম, হ্যাঁ ঢুকেছে, তবে আরও একটু ঢুকবে। তুই পা দুটো আমার কোমরে বেড়ি দিয়ে পিঠের উপর রাখো। নন্দিতা বলল, যা তুমি আমার বাবা, তোমার গায়ে পা দেব? আমি বললাম, এই সময় অতগুরু জন না মানলেও চলবে, তোকে যা বললাম করো। নন্দিতা এবার কথামতো পা দিয়ে আমার কোমরে বেড়ি দিল আর আমার কানে কানে বলল, বাবা যদি কিছু হয়ে যায়। আমি বুঝলাম স্বাভাবিক স্ত্রী সুলভ ভয়টা ওর মধ্যে কাজ করছে, কিন্তু মন থেকে ঠাপ খাবার জন্য প্রস্তুত। তাই ওকে আশ্বস্ত করে ভালো ভালো আসল কাজটা করার জন্য বললাম, আমি তো আছি, ভয় পাচ্ছিস কেন? কিছু হবে না, তোকে ওষুধ কিনে দেব। নন্দিতা উত্তেজনায় বলে ফেলল, হ্যাঁ বাবা, রিয়ার বাবাও রিয়াকে ওষুধ খাইয়ে খেলে। নন্দিতার কথা শুনে ফিক করে হেসে ফেললাম, বুঝলাম উত্তেজনার চোটে ও সম্পর্কের বাধাটা কাটিয়ে উঠেছে। নন্দিতা আমার হাসি দেখে সম্বিত ফিরে পেল এবং লজ্জায় কি করবে ভেবে পেল না। আমি বুঝলাম আর দেরি নয়, লোহা গরম থাকতে থাকতে কাজটা সেরে ফেলতে হবে। সত্যি বলতে আমারও নন্দিতার তুলতুলে পায়ের বেড়ির মধ্যে থাকতে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। ইচ্ছে হচ্ছিল এক ঠাপে কেল্লা ফতে করি, কিন্তু নন্দিতাকে আমি খুব ভালোবাসি, তাই ওর আনকোরা কুমারী সোনা ফাটার ব্যথাটা যতটা কম হয় মনে করে ওর ডাব দুটো আলতো করে মালিশ করছিলাম। বোটা দুটো চুনুট কেটে দিচ্ছিলাম। এবার ওকে বুকে জড়িয়ে ধরতেই নন্দিতা নিচে থেকে বুকটা উঁচু করে আমাকে 4 হাত পায়ে আঁকড়ে ধরে মাথা চালতে লাগলো, ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকলো। ওদিকে ওর সোনা থেকে পাতলা হরহরে লালা নিঃসারিত হয়ে আমার কলার মাথায় মাখামাখি হচ্ছিল। আমি মুখটা ঝুঁকিয়ে ওর ঠোঁটে ঠোঁট ঠেকাতেই নন্দিতা আমার পিঠটা ছেড়ে দুহাতে আমার মাথাটা আঁকড়ে ধরে আমার মুখে আদুরি বেড়ালের মতো ওর মুখটা ঘষতে থাকল। আমি ওর মুখে জিভটা ভরে কোমর নাচিয়ে মারলাম এক থাপ।
পচাত করে একটা শব্দ হলো। নন্দিতা আমার বুকের নিচে একবার ছিটকে উঠল, তারপর এলিয়ে গেল। ব্যথায় ফ্যাকাশে হয়ে যায় ওর মুখটা। বোঝা চোখটা দেখে আমার বুকটা স্নেহে টনটন করে উঠল। ওর পিঠের নিচে হাত চালিয়ে ওকে আমার বুকে টেনে জড়িয়ে রেখে কলাটা একটু নাড়ালাম। নন্দিতা এ করে উঠল। অনুভব করলাম একটা গরম তরলের ধারা আমার কলাটাকে ভাসিয়ে দিচ্ছে। হাত বাড়িয়ে ওর জামাটা নিয়ে ওর পাছার নিচে ঢুকিয়ে ডাব দুটো পালা করে টিপে দিতে থাকলাম। কখনো মাথায় বিলি কেটে দিতে থাকলাম। বেশ খানিক্ষণ বাদে নন্দিতা চোখ খুলল। আমি আবেগঘন স্বরে বললাম, খুব ব্যথা পেলি না রে মা? আমার স্নেহার্ত স্বরে এবং আমার মুখে আশঙ্কার ছায়া দেখে নন্দিতা আমাকে আশ্বস্ত করার চেষ্টা করল, এখন অনেকটা কমেছে, কিন্তু চিনচিন করছে জায়গাটা। বাবা, তুমি বের করে নাও। আমি ওর কথায় সায় দিয়ে বললাম, হ্যাঁ, বের করে নিচ্ছি। তুই যেমন শুয়ে আছিস শুয়ে থাক, পাটা নামা। আমি আস্তে করে টেনে কলাটা বের করে নিচের দিকে নেমে এসে ঝুঁকে দেখি রক্ত পড়াটা বন্ধ হয়েছে, কিন্তু সোনার মুখটা খুলে একটু ফুলে হা হয়ে রয়েছে। মেয়ে যাতে রক্ত ফক্ত দেখে ঘাবড়ে না যায় তাই সাহস দেবার জন্য বললাম, কোনো ভয় নেই, একটু পরেই দেখবি ঠিক হয়ে গেছে, এখন চুপ করে শুয়ে থাকো। আমি উঠে আমার ওষুধের বাক্স থেকে একটা ব্যথা কমার ট্যাবলেট আর এক গ্লাস জল এনে নন্দিতাকে দিয়ে বললাম, এটা খেয়ে নে। নন্দিতা সেটা খেয়ে পায়ের কাছে রাখা পাতলা চাদরটা টেনে ওর উলঙ্গ দেহটা ঢেকে কাত হয়ে শুল। বাইরে তখনও অঝোরে বৃষ্টি হয়ে চলেছে। আমি জল খেয়ে ওর পাশে শুয়ে পেছন থেকে জড়িয়ে ওর একটা ডাব ধরতেই নন্দিতা অনুনয়ের সুরে বলল, বাবা আজ ছাড়, আর পারছি না। আমি ওকে অভয় দিয়ে বললাম, তুই আমাকে কি ভাবিস? তোর ব্যথাটা যাতে তাড়াতাড়ি কমে যায় তাই একটু মালিশ করে দিচ্ছিলাম। নন্দিতা বলল, বাবা আমাকে শুধু ধরে থাকো। আমি ঠিক আছে বলে ওকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরলাম। নন্দিতা তার বাবার উষ্ণ আলিঙ্গনে নিশ্চিন্তে শুয়ে থাকল। আমি নন্দিতার পাছাটা আমার কোলে চেপে চোখ বুঝলাম। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, দেখি নন্দিতা উঠে পড়েছে, জামাটা সাবান দিয়ে কেচে শুকাতে দিয়েছে আর রান্নাঘরে চা বানাচ্ছে। আমি চট করে মুখটা ধুয়ে নিলাম। নন্দিতা মাথা নিচু করে আমাকে চা দিয়ে গেল। আমি লক্ষ্য করলাম ও একটু খুঁড়িয়ে হাঁটছে। চা খেয়ে আমি বাথরুম থেকে ঘুরে এসে নন্দিতাকে বললাম, নন্দিতা আজ আর তোকে রান্না বান্না করতে হবে না, আমি করে নেব, তুই একটু রেস্ট নে। নন্দিতা বলল, আমি পারবো বাবা। আমি বললাম, ঠিক আছে, আমরা দুজনে মিলে সেরে নেব। একটু বেলায় বাজার থেকে মাংস নিয়ে এলাম, দুজনে মিলে রান্নার পাট চুকিয়ে নিলাম। রান্না চলাকালীন নন্দিতার চোখে চোখ পড়লে ও লজ্জায় মুখ নিচু করে নিচ্ছিল। আমি ওর লজ্জার ভাবটা কাটানোর জন্য নানা গল্প করছিলাম, মাঝে মাঝে ওর শরীরের নানা স্থান স্পর্শ করছিলাম যাতে ও সহজ হয়। রান্না শেষ হলে বললাম, স্নান করতে যাবি তো? একটু গরম জল বসিয়ে দিয়ে যা। নন্দিতা ডেকচিতে গরম জল বসিয়ে স্নান করতে গেল। আমি জলটা গরম হলে একটা বালতিতে ঢেলে বাথরুমে টোকা দিলাম। নন্দিতা ভেতর থেকে বলল, আমার এখনো হয়নি। আমি বললাম, ঠিক আছে, একটু খোল না। নন্দিতা গামছাটা কোনো রকমে জড়িয়ে দরজাটা সামান্য ফাঁকা করল। আমি ঠেলে সোজা ঢুকে গেলাম, বললাম, তোকে স্নান করিয়ে দিই। নন্দিতা, না না বাবা, যাও, লজ্জা করে দিনের বেলা। আমি ওকে কাছে টেনে নিয়ে বললাম, বোকা মেয়ে, স্নান করান আসল উদ্দেশ্য নয়, তোর ব্যথাটা কমানোর জন্য একটু সেক দিয়ে দেব। গামছাটা খোল দেখি বলে ফস করে ওর গামছাটা টেনে খুলে নিলাম। নন্দিতা দুহাত দিয়ে বুকটা আড়াল করে পা দুটো জড়ো করে হতভম্বের দাঁড়িয়ে থাকল। আমি গামছাটা জলে ভিজিয়ে ওর তলপেট, জঙ্ঘা, কোমর, পাছায় খানিক্ষণ সেক দিয়ে বাকি জলটা দিয়ে স্নান করে নে বলে বেরিয়ে এলাম। দুপুরে খাওয়ার পর নন্দিতাকে আর একটা ব্যথা কমানোর বড়ি দিলাম। তারপর ছোট ঘরে গিয়ে শুয়ে পড়লাম। রাতে শোবার সময় নন্দিতাকে বললাম, আজ কোথায় শোব? নন্দিতা চুপ করে থাকল। আমি ওকে বুকে টেনে নিলাম। নন্দিতা বলল, বাবা এখনো অল্প অল্প লাগছে। আমি বললাম, দেখ না, আজ একটা নতুন জিনিস করব, একটুও লাগবে না। তারপর দুজনে খাটে বসলাম। আজ আর মেয়েকে নেংটা করতে বেশি বেগ পেতে হলো না। একগাছি সুতো পর্যন্ত রাখলাম না ওর দেহে। ওকে কোলে বসিয়ে ওর ডাব পেটে সুটসুরি দিলাম। নন্দিতা মাথাটা পেছন দিকে হেলিয়ে আমার বুকে রাখল। বুঝলাম আজ ও অনেক বেশি সহজ, তাই ওর একটা হাত নিয়ে আমার কলার উপর রাখলাম। নন্দিতা কি বুঝল কে জানে, কলাটা ধরে অল্প অল্প নাড়াতে থাকল।
তাতে আমার সুখ দ্বিগুণ হয়ে গেল। নন্দিতার নরম হাতের ছোঁয়ায় কলাটা ফুলে উঠে মাল ঢালার জন্য ছটফট করতে লাগল। আজ আমি মনে মনে ঠিক করেই রেখেছিলাম নন্দিতার সোনা মাল ঢালবই, কাল কলাটা যেন গরম মাখনের মধ্যে গেঁথে গেছিল। তাই দেরি না করে ওকে শোয়ালাম, তারপর ওর কপাল থেকে চুমু দিতে শুরু করলাম, ডাক চুষে তলপেট বেয়ে ওর সোনা মুখটা গুজে দিতেই নন্দিতা না না বাবা ছাড়, কি করছো বলে উঠল। আমি জিভ দিয়ে ওর ভগাঙ্কুরটা নাড়াতেই নন্দিতা উহো আহ মাগো বলে শিসকি দিয়ে উঠল। আমি এসবে কর্ণপাত না করে চেরাটাতে জিভ বোলাতেই নন্দিতা ছটফট করতে করতে ইস বাবা কি করছো, ভীষণ কুটকুট করছে, ছাড়ো বাবা না হলে মুতে ফেলব। আমি বুঝলাম নন্দিতা প্রচণ্ড তেতে গেছে, তাই আর দেরি না করে কালকের মতো ওর পা দুটো ফাঁক করে ছোট্ট ঠাপে কলার মুন্ডিটা ঢুকিয়ে দিলাম। আজ নন্দিতা কিন্তু আর কোকিয়ে উঠল না, উল্টে ইস করে শিসকি দিয়ে পাছাটা উঁচু করল। আমি ছোট ছোট ঠাপে পুরোটা ঢুকিয়ে ওর উপর ঝুঁকে এলাম। ডন দেবার ভঙ্গিতে হাত দুটো নন্দিতার বুকের পাশে রেখে ধীর লয়ে ঠাপ দিতে শুরু করলাম। আজ নন্দিতাকে কিছু বলতে হলো না, নিজে থেকেই পা দুটো আমার কোমরে বেড়ি দিয়ে ধরে হাত বাড়িয়ে আমার মাথাটা নিজের বুকের দিকে টানতে লাগল। আমি নন্দিতার চাহিদা বুঝতে পারলাম, বললাম, কিরে ডাবগুলো টিপে দেব? নন্দিতা সলজ হেসে বলল, জানি না, যাও। অসভ্য। আমি এবার ওর উপর শুয়ে পড়ে কুনুই এর উপর ভর দিয়ে ডাব দুটো দুহাতে মোচড়াতে মোচড়াতে কোমর নাড়াতে থাকলাম। নন্দিতা উম্মা আহ ইক ইত্যাদি নানা রকম আওয়াজ করতে থাকল, আর আমার ঠাপের তালে তাল মেলাতে চেষ্টা করে পাছাটা তুলে তুলে ধরতে থাকল। আমি বুঝতে পারছিলাম কলাটা এবার সাবলীলভাবে ঢুকছে, প্রতিবারেই পুচ পচাত পচাত করে শব্দ হচ্ছে। নন্দিতা হঠাৎ ভীষণ জোরে জোরে শ্বাস ছাড়তে লাগল, ধরা ধরা গলায় বলে উঠল, বাবা আমায় ভালো করে জড়িয়ে ধরো। আমি ওর ডাক ছেড়ে ওর পিঠের নিচে হাত ঢুকিয়ে ওকে বুকে আঁকড়ে ধরতেই নন্দিতা আমার পিঠ খামচে ধরল। আমি ওই অবস্থায় গোটা দুয়েক ঠাপ দিতেই নন্দিতা কাঠ হয়ে গেল। তারপর থরথর করে কাঁপতে থাকল আমার বুকের ভেতর। বুঝলাম নন্দিতার রাগস মোচন হচ্ছে। আমি ঠাপ দেয়া বন্ধ করে ওর মুখের দিকে তাকিয়ে দেখি এক অনাবিল আনন্দের ঢেউ খেলে যাচ্ছে, ঠোঁট দুটো ফাঁক করে চোখ বুজে ঘাটটা একপাশে এলিয়ে দিয়েছে। আমি ওর ফাঁক হয়ে থাকা ঠোঁটে ঠোঁট রেখে আলতো চুমু দিতেই নন্দিতা চোখ খুলল। তারপর এক সলজ হাসি হেসে আমার গলা জড়িয়ে চকাম করে একটা চুমু খেয়ে আমার বুকে মুখটা গুজে আদুরি বেড়ালের মতো বায়না করল, নাও এবার তোমার মাল ছোটাও। আমি বুঝে গেলাম নন্দিতার মস্তি এখনো চড়ে আছে। এবার ওর পিঠের হাতটা নিচের দিকে নামিয়ে পাছাটা খাবলা দিয়ে ধরে ঘপ ঘপ করে ঠাপাতে থাকলাম। নন্দিতা আমার বক্ষলগ্না হয়ে কোলে কোল ভিড়িয়ে ঠাপ নিতে থাকল। অল্পক্ষণেই আমি চোখে অন্ধকার দেখলাম। নন্দিতার নরম নধর উষ্ণ শরীরের স্পর্শে এবং কচি সোনার পেলব ঘর্ষণে প্রথমে এক ঝলক মাল ছিটকে বেরুতেই আমি কলাটা ঠেসে ধরলাম ওর সোনার গভীরে। তারপর দমকে দমকে মাল বেরিয়ে নন্দিতার সোনার অন্দরমহল ভাসাতে থাকল। আমার মাথাটা নেমে এল নন্দিতার বুকের মাঝে। সেই রাতে আরও দুবার বুকের নিচে কিশোরী নন্দিতার কোমল ডাবের স্পর্শে, হাতে বর্তুল পাছার তুলতুলে মাংসের স্বাদে, সর্বোপরি অবৈধ নিষিদ্ধ সুখের ভেলায় ভাসলাম। এরপর আমাদের বাপ বেটির কাম লীলা চলতে থাকল। প্রথম কয়েকটা দিন মানে ওর মাসিক না হওয়া পর্যন্ত পিল খাইয়ে খেললাম, পরে রেগুলার জন্ম নিয়ন্ত্রণের বড়ি কিনে দিতাম। নন্দিতার চেহারা অল্প কিছুদিনের মধ্যে ডবকা হয়ে উঠল। ওর মা বাপের বাড়ি থেকে ফিরে আসার পর ধরা পড়ে যাবার ভয়ে খেলাটা ঠিক জমছিল না। অবশেষে আমি একটা প্ল্যান করলাম। বউকে ডাক্তারখানায় নিয়ে গেলাম, বিভিন্ন সমস্যার সাথে বউয়ের রাতে ভালোভাবে বিশ্রামের একটা ব্যবস্থা করতে বললাম। ডাক্তার একটা ঘুমের বড়ি লিখে দিল। বউ সেটা খেয়ে রাতে মরার মতো ঘুমাতে শুরু করল। নন্দিতা ওর মা ঘুমালে আমার কাছে আসতে শুরু হতো আমাদের খেলা।